হ্যালো শিক্ষার্থীরা, সবাইকে বেসিক কেমিস্ট্রি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আয়ন নিয়ে। তো আমরা এতদিন ক্লাস করছিলাম অ্যাটম নিয়ে। আজকে আমরা অ্যাটম থেকে কিভাবে আয়ন তৈরি হয় এবং আয়নের রসায়নের ভূমিকাটা আসলে কি সেই ব্যাপারটা আমরা আসলে আলোচনা করব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেহেতু ডায়াগ্রাম আকারে ইলেকট্রন বিন্যাস করতে পারি, তাহলে আমরা ডায়াগ্রাম আকারে ইলেকট্রন বিন্যাস করি। খেয়াল করো, সোডিয়াম, আমরা সবাই জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে সোডিয়ামের ডায়াগ্রাম আকারে যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিব, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টা, 1 2 3 4 5 6 7 8। আর তৃতীয় শক্তি স্তরে আমি কি দিব? দ্বিতীয় শক্তি স্তরে আমি ইলেকট্রন দিব একটা। এখন এই সোডিয়াম সম্পর্কে যদি কিছু কথা আমি বলতে চাই, আমরা জানি যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে সোডিয়ামের প্রোটন থাকবে কয়টা? প্রোটন থাকবে 11টা। এবং সোডিয়াম যেহেতু নিরপেক্ষ পরমাণু, সোডিয়ামে ইলেকট্রনও থাকবে কয়টা? ইলেকট্রনও থাকবে 11টা। সকল পরমাণু নিরপেক্ষ অবস্থায় যতটা প্রোটন থাকে ঠিক ততটাই কি থাকে? ইলেকট্রন থাকে। এখন আমরা তো জানি যে প্রোটন মানে হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামে পজিটিভ চার্জ আসলে কয়টা? সোডিয়ামে পজিটিভ চার্জ 11টা। তাহলে আমি এখানে 11টা পজিটিভ চার্জ দিয়ে রাখতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। এবং সোডিয়ামে ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ইলেকট্রন আছে 11টা। যেহেতু যতটা প্রোটন আছে ততটাই ইলেকট্রন আছে, সকল পজিটিভ চার্জ সকল নেগেটিভ চার্জকে নিউট্রাল করে দিচ্ছে। ফলে আমরা বলতে পারি পরমাণুটা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। এখন পরমাণুরা আমরা জানি স্থিতিশীল হওয়ার চেষ্টা করে, এটা আমরা লেকচার 2 অথবা 4 সম্ভবত দেখছিলাম। পরমাণুরা চায় তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা ফিল আপ করতে। এখন সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, তার আরো ইলেকট্রন লাগবে তৃতীয় শক্তি স্তর ফিল আপ করতে চাইলে, তার আরো ইলেকট্রন লাগবে 7টা। কিন্তু 7টা ইলেকট্রন দেওয়ার মতো বড় লোক আসলে কেউ নাই। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি হতে চাই লাখপতি, কিন্তু আমার কাছে আছে মাত্র 1,000 টাকা। তাহলে লাখপতি হওয়ার জন্য আমার আরো কয় টাকা লাগবে? আরো 99,000 টাকা লাগবে। আর আমি এখন পথের ধারে যদি বসে থাকি যে ভাই আমার আরো 99,000 টাকা লাগবে 1 লাখ হওয়ার জন্য, আমাকে কেউ আরো 99,000 টাকা দেন, চান্সেস আর টু লো যে কেউ আমাকে 99,000 টাকা দিবে। কিন্তু আমার কাছে যদি 1,000 টাকা হওয়া লাগে আর আমার কাছে যদি এখন 999 টাকা থাকে, তাহলে 1 টাকা আমাকে কেউ দিয়ে হয়তো 1,000 টাকা পূরণ করার জন্য কি করতে পারে? হেল্প করতে পারে। সোডিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এরকম। দেখো, সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন, তার আরো লাগবে 7টা। 7টা তাকে কেউ দিবে না। তার জন্য ওয়াইজ ডিসিশন হচ্ছে যে একটা ইলেকট্রন আছে সেটা কাউকে সে দান করে দেওয়া। তাহলে সোডিয়ামের যে আমরা বললাম 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন আছে, সোডিয়াম স্থিতিশীল থাকার জন্য কিন্তু সে 11টা ইলেকট্রন চাচ্ছে না, সে চাচ্ছে তার কয়টা ইলেকট্রন থাকুক? তার 10টা ইলেকট্রন থাকুক। একটা ইলেকট্রনটা সে কাউকে দান করে দিক। তাহলে এই স্থিতিশীল হওয়ার জন্য যখনই সোডিয়াম এই ইলেকট্রনটা কাউকে দান করে দিবে, এই ইলেকট্রনটা যখনই সে কাউকে দান করে দিবে, তখন এই ইলেকট্রনটা কি আর থাকবে? চিন্তা করো তো, এই ইলেকট্রনটা আর থাকবে কিনা? এটা কিন্তু আর থাকবে না ইলেকট্রনটা। ফলে 11টা প্রোটনের এগেনস্টে ইলেকট্রন হয়ে যাবে তখন কয়টা? ইলেকট্রন হয়ে যাবে 10টা। তাহলে এই 10টা প্রোটনগুলো 10টা ইলেকট্রনকে ক্যান্সেল আউট করে দিবে। সরি, এই 10টা ইলেকট্রনকে ক্যান্সেল আউট করে দিবে। একটা প্রোটন এক্সট্রা থেকে যাবে যেটার ইলেকট্রনটা সে দান করে দিছে। শুরুতে ছিল 11টা প্রোটন 11টা ইলেকট্রন, প্রত্যেকটা প্লাসের এগেনস্টে একটা করে মাইনাস আছে। কিন্তু যেহেতু সোডিয়াম স্থিতিশীল হওয়ার জন্য একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিছে, তাহলে ওই একটা ইলেকট্রনটা যেহেতু চলে গেছে, একটা প্রোটন খালি হয়ে গেল না? তাহলে সোডিয়াম এখন কি হইলো? পজিটিভলি চার্জড হয়ে গেল। তাহলে খেয়াল করো, সোডিয়াম নর্মালি ছিল এরকম, তার কোনো চার্জ ছিল না। মানে যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ যেহেতু ছিল, তারা একে অপরকে ক্যান্সেল আউট করে কোনো এক্সট্রা নিট চার্জ হচ্ছিল 0। কিন্তু এখন যেহেতু সোডিয়াম কারোর সাথে বন্ধন করার জন্য একটা ইলেকট্রন দান করে দিছে, ফলে তার কাছে এখন কি হইল? একটা প্লাস কি হয়ে গেল? নিট চার্জ, একটা পজিটিভ আয়ন রয়ে গেল, একটা পজিটিভ একটা প্রোটন রয়ে গেল। তাহলে সোডিয়াম নিউট্রাল অবস্থা থেকে সোডিয়াম একটা চার্জ আকারে পরিণত হয়েছে। এই যে নিউট্রাল অবস্থা থেকে চার্জিত হওয়া, এই অবস্থাটাকে আমরা বলি আয়ন, পরমাণুর আয়নিত অবস্থা। তাহলে আমরা আরো কিছু আয়ন বোঝার চেষ্টা করি যে আয়ন কিভাবে তৈরি হয়। তাহলে এক কথায় পরমাণু থেকে আয়ন কিভাবে তৈরি হয়? পরমাণুগুলো শুরুতে থাকে নিরপেক্ষ, প্রত্যেকটা পরমাণুতেই যতটা প্রোটন থাকে ততটাই ইলেকট্রন থাকে। কিন্তু পরমাণুগুলো যখন বন্ধন করতে চায়, তখন সে ইলেকট্রন হয় গ্রহণ করে, না হয় ইলেকট্রন দান করে। এই দুই ক্ষেত্রেই ইলেকট্রনের কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া, এই দুই ক্ষেত্রে এই দুইটা কন্ডিশনের কারণে ইলেকট্রনগুলো পরমাণুগুলো আয়নে পরিণত হয়। বোঝা গেছে? তাহলে সোডিয়ামের এক্সাম্পলটা আমরা দেখলাম, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। লেট সাপোজ আমরা অক্সিজেনের কথা চিন্তা করি। অক্সিজেন আমরা জানি যে অক্সিজেনের
পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে অক্সিজেনের প্রোটন থাকবে কয়টা? 8টা। তাহলে নিরপেক্ষ অক্সিজেনের ইলেকট্রনও কয়টা হবে? 8টা হবে। তাহলে আমরা প্রোটন আঁকতেছি 8টা, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে আমরা 8টা প্রোটন আঁকলাম, এবং ইলেকট্রন আমরা আঁকবো কয়টা? 8টা। এই হচ্ছে 8টা। এখন অক্সিজেন যদি আমি তোমাকে এঁকে দেখাই, তুমি বুঝতে পারবে অক্সিজেন কি চাইবে। অক্সিজেনের 8টা ইলেকট্রন আমি এখানে ডায়াগ্রাম আকারে রাখতেছি, 3 4 5 6 7 8। এই হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেন অবশ্যই চাইবে স্থিতিশীল হতে, সফল হতে, নিয়নের মতো হতে। তো নিয়নের মতো হওয়ার জন্য বা সর্বশেষ শক্তিস্তর ফিল আপ করার জন্য তার কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে? এই যে 2টা ইলেকট্রন ঘাটতি আছে এই দুই জায়গায়, এখানে একটা জায়গা এবং এখানে একটা জায়গা, তার ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে সে চিৎকার করে বলবে যে কেউ আমাকে 2টা ইলেকট্রন দান করো। এখন সে যখন বন্ধন করার জন্য কারো থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, কার থেকে সেটা আমাদের আসলে বিষয় না, কেউ একজন দিছে মনে করো, তাকে দান করছে। তাহলে কারো থেকে যদি সে 2টা ইলেকট্রন সে গ্রহণ করে, তখন তার এখানে 2টা ইলেকট্রন বেড়ে যাবে না? সে নিজে স্থিতিশীল হওয়ার জন্য যদি 2টা ইলেকট্রন কারো থেকে গ্রহণ করে, সে তার মধ্যে ইলেকট্রন কয়টা বেড়ে যাবে? 2টা ইলেকট্রন বেড়ে যাবে। প্রোটন কিন্তু দেওয়া নেওয়া যায় না, মানে এমন হবে না যে অক্সিজেনকে 2টা ইলেকট্রনের পাশাপাশি 2টা প্রোটনও কেউ দান করছে। প্রোটন দান করা যায় না। কেন দান করা যায় না? কারণ প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে যেগুলো থাকে সেগুলো একে অপরকে দান করা যায় না। দান করা যায় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলোকে, কারণ এগুলো বাইরের দিকে থাকে, এগুলোকে দান করা যায়। আচ্ছা, তাহলে ইলেকট্রন যদি অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার মধ্যে এই 8টা প্রোটন আর 8টা ইলেকট্রন একে অপরকে ক্যান্সেল আউট করার পরও এক্সট্রা যে 2টা ইলেকট্রন রয়ে গেছে, সেই 2টা ইলেকট্রনের কারণে অক্সিজেন এই আয়নটাতে রূপান্তর হবে। উপরে 2 দিয়ে বোঝাচ্ছি, এই যে 2টা এক্সট্রা ইলেকট্রন তার মধ্যে অবস্থান করতেছে। তাহলে অক্সিজেন শুরুতে ছিল নিউট্রাল, জিরো, মানে তার কাছে পজিটিভও ছিল না, নেগেটিভও ছিল না। সেখান থেকে সে স্থিতিশীল হওয়ার জন্য কারো থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে অক্সিজেন 2 পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি একটু খেয়াল করো। পরমাণুগুলো স্থিতিশীল হওয়ার জন্য কাউকে যখন ইলেকট্রন দান করে, সোডিয়াম কি করছিল? ইলেকট্রন দান করছিল কাউকে। ইলেকট্রন দান করার ফলে সে পজিটিভ আয়নে রূপান্তর হয়েছে। আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য সে নেগেটিভ আয়নে রূপান্তর হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে আয়ন আসলে 2 প্রকার, একটা হচ্ছে পজিটিভ আয়ন, একটা হচ্ছে নেগেটিভ আয়ন। পজিটিভ আয়ন কখন তৈরি হবে? যদি পরমাণুটা কাউকে ইলেকট্রন দান করে। এই যে সোডিয়াম মাথায় রাখবা, সোডিয়ামের কথা মাথায় রাখবা, সেই ইলেকট্রন দান করছে, নেগেটিভ চার্জ তার থেকে চলে যেতে হবে। নেগেটিভ চার্জ যদি চলে যায় তাহলে তার মধ্যে পজিটিভ চার্জ দেখা দিবে। আর নেগেটিভ আয়ন কিভাবে তৈরি হবে? যদি সে নেগেটিভ আয়ন বেশি নেয়, তার মানে নেগেটিভ আয়ন মানে কি? ইলেকট্রন। তাহলে সেই ইলেকট্রন যদি কারো থেকে গ্রহণ করে, তখন তার মধ্যে ঋণাত্মক আয়ন তৈরি হবে। তাহলে আমরা এই 2টা এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম যে পরমাণুর মধ্যে 2 ধরনের আয়ন থাকতে পারে। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। এখানে আমরা এখন লিখবো, খেয়াল করে, যে আমাদের আয়ন হচ্ছে আসলে 2 প্রকার। আয়ন হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে আমরা ক্যাটায়ন বলবো। ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন। আর একটা হচ্ছে অ্যানায়ন, যেটা হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন। এইগুলোর এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি এটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এক্সাম্পল হিসেবে কি লেখা যায়? যেমন সোডিয়াম প্লাস, এটা একটা ধনাত্মক আয়ন। আবার অক্সিজেন 2 এটা একটা ঋণাত্মক আয়ন। তাহলে এই হচ্ছে আয়ন সংক্রান্ত ব্যাপার। আয়ন আমাদের কখন তৈরি হবে? পরমাণু যখন স্থিতিশীল হতে চাইবে, কাউকে ইলেকট্রন দান করবে অথবা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তখনই সে নিরপেক্ষ পরমাণু থেকে আয়নে পরিণত হবে। তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আমি দিচ্ছি। দেখি, এইটার ডায়াগ্রাম তোমরা আঁকবা, এটা ডায়াগ্রাম করবা। ডায়াগ্রাম করার পর তোমরা কমেন্টে লিখবা যে এটা কি ধনাত্মক আয়নে রূপান্তর হবে নাকি ঋণাত্মক আয়নে রূপান্তর হবে, মানে এটা কি ক্যাটায়ন হবে নাকি এটা অ্যানায়ন হবে। এটা তোমাদের কাজ। তাহলে আয়ন সংক্রান্ত আলোচনা এতটুকুই। দেখা হবে পরের ক্লাসে।